দেন হচ্ছে কি দশমিকের পরে যে সংখ্যাগুলো, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কি হবে -1 -2 -3 এভাবে হয়ে থাকে। তো সেই যে পজিশন, সেই পজিশনের উপরে বেস করে প্রত্যেকটা পজিশনের ওয়েটটা ভ্যারি করে। যেমন আমি যদি একটু বড় সংখ্যা লিখি 1 1 1 লিখি, এই পজিশনটা এখানে এই পজিশনগুলো দিয়ে আমি এই সংখ্যাটার ডেসিমাল ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারছি। কিরকম? আমাদের এখানে আছে 1 আর এই পজিশনটার ওয়েট হচ্ছে গিয়ে 1 1 × 1। তারপরে আছে 1, পজিশনটার ওয়েট হচ্ছে গিয়ে 2 1 × 2। তারপরে আছে 1, পজিশনটার ওয়েট হচ্ছে গিয়ে 4 1 × 4। আর তারপরে আছে 0, পজিশনটা ওয়েট হচ্ছে কি 8 0 × 8। তো টোটাল এই পজিশন এই সংখ্যাটার ওয়েট হবে হচ্ছে 1 2 4 and 0 7 এক্স্যাক্টলি। তো এটা কিন্তু করলাম কিসের উপর বেস করে? ওয়েটের উপর বেস করে করলাম না। দিস ইজ অলসো বিসিডি বাট দিস ইজ অলসো আ রেগুলার সিস্টেম, রাইট? এটা কিন্তু মানে আমাদের নর্মাল সিস্টেমে তো আমরা এটাই ফলো করি, আর তো ডিফারেন্ট কোনো কিছু ফলো করি না, কিন্তু এখন ডিফারেন্ট করব। এটা সাধারণত আমরা মেনশনও করি না, কারণ ইটস জাস্ট দেয়ার। এরকমই করে সিস্টেমটা আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ইট অলসো কামস ফ্রম এ নাম্বার লাইন, সংখ্যা নাম্বার লাইন যেটা আছে, নাম্বার লাইনে 0 রাইট সাইডে হচ্ছে গিয়ে নেগেটিভ ভ্যালুগুলো, লেফট সাইডে হচ্ছে গিয়ে পজিটিভ ভ্যালুগুলো, এবং যে কোনো একটা সংখ্যা ইন্টিজার সংখ্যা শুরু হয় হচ্ছে 0 লাইন থেকে, আর ডেটা ফ্র্যাকশন হচ্ছে গিয়ে 0 থাকে এবং তার পাশে হচ্ছে ফ্র্যাকশনের মাইনাস ভ্যালুগুলো থাকে। এটা প্রবাবলি কোথায় কোন ক্লাসে পড়ছেন? 7 8 এ পড়েছেন এগুলো। তো নাম্বার লাইনের পড়াশোনাটা, তো ওটার থেকেও কিন্তু ওটার সাথেও এটা আমাদের ম্যাচ করে। তো ওই সব অনুযায়ী বিসিডি বলেন, রেগুলার নাম্বার সিস্টেম বলেন, সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমার নাম্বার সিস্টেমটা 8421 টাকে ফলো করে। ওয়েট, এই নাম্বার সিস্টেমের ওয়েট যেটা, ওয়েটটা হচ্ছে গিয়ে 8421। যদি এর চেয়ে বড় হয় তাহলে 2^4 হচ্ছে 16 হবে, বাট আলটিমেটলি দিস ইজ হোয়াট দে আর গোইং টু ফলো। মিস, এটা আরেকবার একটু বলবেন? আমি একটু কনফিউজড ওইটার ব্যাপারে। কোথায় কনফিউশন বলে? মিস, মাত্র যেটা বললেন রেগুলার কোথায় এটা আমাকে বলেন। 8421, লাইক এটা কি 2s এর পাওয়ারস না? লাইক 2 to the 2 power এর 1? পাওয়ার ঠিক আছে, 2 এর পাওয়ার ঠিক আছে, কিন্তু 2 এর যে পাওয়ারগুলো করতে কি আসলো? পাওয়ারগুলো কিভাবে পেয়েছেন? নাম্বার লাইন থেকে না, নাম্বার সিস্টেম থেকে 0 1 2 3। নাম্বার লাইন থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। পাওয়ারগুলো তো র্যান্ডম না। আমি জাস্ট ইটস নট এ র্যান্ডম থিং, ইটস আ থট আউট প্রসেস, সেটা আমি আইডেন্টিফাই করছি। যে নাম্বার লাইন, এবং সেই নাম্বার লাইনে আমরা যদি ইন্টিজার ভ্যালু, নাম্বার লাইনে ইন্টিজার ভ্যালুতে শুরু হয় হচ্ছে গিয়ে পজিশন 0 থেকে। তো ওই যেহেতু প্রথম ডিজিটটার পজিশন হচ্ছে গিয়ে 0, ওটার উপরে বেস করে হচ্ছে গিয়ে আমরা 2^0 বসাচ্ছি। 2 কেন বেস? কারণ এটা তোমার বাইনারি ভ্যালু। অন্য যদি ভ্যালু হতো, অন্য নাম্বার সিস্টেম হতো, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ভ্যালুটাকে কনসিডার করতাম, এবং সেটার জন্যই এটা আসতো। ঠিক আছে তো এখন পর্যন্ত? জি মিস। রাইট। আর ওটার উপরেই ওই যে 2 এর উপরে পজিশনের 2 এর উপরে পাওয়ারটা হচ্ছে গিয়ে পজিশনটা সবসময়, এবং সেটা থেকে আমার 8421 সিস্টেমটা, which also represents the number line, which also represents any of the decimal number system and binary number system, regular binary number system, also BCD number system। মানে এগুলো সব হচ্ছে সাধারণত আমরা যেই সংখ্যা ভিত্তিক সংখ্যাটা ইউজ করি, সেটা হলো গিয়ে এই নাম্বার সিস্টেম বা এই ওয়েটেড সিস্টেমকে ইউজ করে থাকে। আমরা বলি না মুখে, মানে সবসময় চিন্তা করি না, বাট এখন চিন্তা করছি, কারণ এখন আমরা এই রেগুলার ওয়েটের বাইরে কিছু ওয়েট নিয়ে নাম্বার সিস্টেমকে বানাবো। আর কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ওকে, গুড। দেন রেগুলার নাম্বার সিস্টেম বিসিডিটা ফলো করে, ফাইন। অন্যান্য ওয়েটেড নাম্বার সিস্টেমও হতে পারে, অন্যান্য ওয়েটেড নাম্বার সিস্টেম হতে পারে, বাট ডেফিনেটলি র্যান্ডম না, থট আউট হতে হবে। আপনি এখন চিন্তা করছেন না, বাট যখন আপনি নিজে থেকে একটা নাম্বার সিস্টেম বানাতে চান, এমনভাবে বানাতে হবে যাতে করে এটা সবগুলোকেই কভার করে, যাতে করে এটা সব রকমের সিস্টেমকে কভার করে যায়। ঠিক আছে? তো আরেকটা নাম্বার সিস্টেম কি হতে পারে, বা আরেকটা ওয়েটেড, আমাদের রেগুলার নাম্বার সিস্টেমের ওয়েট হচ্ছে 8421, আরেকটা ওয়েটেড নাম্বার সিস্টেম হতে পারে 2421। এটা আপনাদের বইয়ে দিয়ে দেওয়া আছে। এটা হলো গিয়ে
টেবিল 1.5 এ রিপ্রেজেন্টেড হচ্ছে। টেবিল 1.5 এটা আছে। আপনার আরো কতগুলো নাম্বার সিস্টেম আছে সেগুলো আপনারা দেখতে হবে, বা 2421 টা নিয়ে আমরা কথা বলি। এটা ওই 2 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 এগুলো থেকে আসে না, ঠিক আছে? তো এটা হচ্ছে হলো গিয়ে আর র্যান্ডমও বলবো না, অবশ্যই রিসার্চ অ্যান্ড দেন আইডেন্টিফাইড যে এইটা একটা নাম্বার সিস্টেম হতে পারে যেটা দিয়ে আমরা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি খেয়াল করি, তারপরে পেজে চলে যাই। এগেন ওয়েটটা কি? 2421 আচ্ছা গাইজ একটা বেশি সময় দেবেন আমাকে, আমি আসছি। আচ্ছা, তো এগেইন নাম্বার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক হচ্ছে হলো গিয়ে ও 0 থেকে নিয়ে 9 পর্যন্ত ডেসিমাল ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করবে, এবং হচ্ছে হলো 9 এর পরের ভ্যালুগুলোকে ও ডাবল ডিজিট করে করে মানে রিপিটেশন করে করে ইউজ করে রিপ্রেজেন্ট করবে। আমাদের কাছে আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। মিস 9 এর পরের ডিজিট গুলোকে কি বললেন, যে ওই যে বিসিডির মতো করে রিপ্রেজেন্ট করবে। তো এখন এখানে ইস্যুটা হচ্ছে হলো গিয়ে আমাদের 8421 নাম্বার সিস্টেমের যে কোনো একটা সংখ্যার জন্য পসিবল কম্বিনেশন আমরা একটাই পেয়েছি, কিন্তু এই নাম্বার সিস্টেমে যে কোনো একটা সংখ্যার জন্য অনেক সময় দেখা যাবে কম্বিনেশন গুলো 0 হবে। ওয়েট কিন্তু এটা এখন টু দি পাওয়ার 0 1 2 কিন্তু কোনো কিছু নাই, দ্যাটস দ্য ওয়েট। তো 0 এর জন্য তো অলওয়েজ সব 0। এখানে 1 রিপ্রেজেন্ট করার জন্য একটা সিম্বল আমি পাচ্ছি, বাট 2 রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে খেয়াল করেন 2 রিপ্রেজেন্ট করতে পারি আমরা রেগুলার সিস্টেম 0010 তে, আবার 2 রিপ্রেজেন্ট করতে পারি 1000 তে। কারণ কি এগুলো সব 0, এখানে 1, এই পজিশনের ওয়েট কত 2। দিস ইজ নট পজিশনের ভ্যালু, ইট ইজ টোটাল দ্য ওয়েট। আমরা টু দি পাওয়ার 0 করে যে ওয়েটটা পেয়েছি সেই ওয়েটটা কিন্তু এখানে আসবে, এখানে টু দি পাওয়ার 0 না, টু দি পাওয়ার কোনো কিছু না, জাস্ট টোটাল ওয়েটটা হচ্ছে এটা। তো আমি যখন এখন এটাকে রিপ্রেজেন্ট করতে যাব, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, আর এটার জন্য আসবে হচ্ছে 2। তো টোটাল যোগ করলে আসবে হচ্ছে কি আমার 2। তো এখানে 2 রিপ্রেজেন্ট করতে পারি আমরা দুটা কম্বিনেশন, নাম্বার কম্বিনেশন দিয়ে। 2 এর রিপ্রেজেন্টেশনের জন্য দুটা নাম্বার কম্বিনেশন পাচ্ছি, এবং এই সিস্টেমটা যদি আমি ইউজ করি কোনো সার্কিট বা কোনো সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেক্ষেত্রে 2 কে এই দুটো নাম্বার কম্বিনেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারবে। সি এর ক্ষেত্রে কি হবে? সি এর ক্ষেত্রেও দুটো আসবে। সি এর ক্ষেত্রে প্রথম হচ্ছিল 0011, আর এটা হচ্ছিল গিয়ে 1001। 2 + 1 3, 2 + 1 3, that's 3। পরের ক্ষেত্রেও আমাদের রেগুলার সিস্টেম 1000 অথবা 1010, 2 যোগ 2 4 হতে পারে। 5 এর ক্ষেত্রে 4 যোগ 2 4 যোগ 1 5, 2 যোগ 2 যোগ 1 হচ্ছে হলো গিয়ে 5। জি এক সেকেন্ড আছে।
5 হচ্ছে 0 1 0 1, 4 plus 1 5 অথবা 1 0 1 1, 2 plus 2 plus 1 হচ্ছে হলো 5, 5 এর রিপ্রেজেন্টেশন। 6 এর ক্ষেত্রে 2 plus 2 plus 4 plus 2 plus 6, 4 2 plus 4 6, তো 0 1 1 0 হতে পারে অথবা হতে পারে 1 1 0 0, এই দুটোটা কম্বিনেশন 6 কে রিপ্রেজেন্ট করে। এখন 7 কি কি হতে পারে বলেন তো আমাকে? 1 1 0 1 1 1 0 1 0 or 1 0 1 1 1 1. আর 0 1 1 1। আচ্ছা 8 1 1 1 1 1 0. 1 0 0 আর triple আর 1 হবে না। 0 আবার বলেন। triple Oh, 1 0 triple 1 0. 1 0 আর এটাই এটা আর আর নাই। হবে না। এই তো মিস। একটাই হবে, ঠিক আছে। একটাই হবে মিস। আচ্ছা আর 9? 4টা 1 1 1 1 1. চারটা বল। ওকে ফাইন। তো এরপরে এখানে যখন আমরা 10 কে রিপ্রেজেন্ট করব, এখানে 10 হবে হচ্ছে হলো 10 তো রেগুলারটা হবে, কারণ 1 আর 0 তে কোনো চেঞ্জ হয়নি। আমরা যদি 12 রিপ্রেজেন্ট করতে চাই, এখানে 12 এর রিপ্রেজেন্টেশন হতে পারে 0 0 0 1 0 0 1 0 অথবা 0 0 0 1 1 0 0 0, এই দুটোটাই হচ্ছে হলো গিয়ে 12 কে রিপ্রেজেন্ট করবে, কারণ 2 এর পসিবল কম্বিনেশন হচ্ছে হলো গিয়ে 2টা। তো এভাবে এই ওয়েটেড সিস্টেমটা কাজ করে থাকে। আপনাদের বইয়ে যদি টেবিল যে বললাম, টেবিল 1.5, টেবিল 1.5 এ আরো একটা এরকম ওয়েটেড সিস্টেম দেওয়া আছে 8 4 -2 -1, সেটা আপনারা নিজেরা দেখবেন। এবং আপনাদের এক্সারসাইজেও বেশ কয়েকটা নাম্বার সিস্টেম দিয়ে দেওয়া আছে, মানে এরকম ওয়েট দিয়ে দেওয়া আছে, সেই ওয়েটটাকে আপনাদের নাম্বার সিস্টেম, মানে সেই ওয়েটের জন্য নাম্বার কম্বিনেশনগুলোকে আপনাদের লিখতে হবে, সেটা আপনারা করবেন, হোমওয়ার্ক হিসেবে থাকবে ওটা। আচ্ছা আরেকটা এই টেবিলের মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে হলো গিয়ে এক্সিস ট্রি। এক্সিস ট্রি 3 বেশি, হ্যাঁ 10 করলে কি ওই যে 12 এর মতনই করতাম না, 1 তারপর 0 এর? হ্যাঁ ওকে। এক্সেস থ্রি হচ্ছে লাগে 3 বেশি, তো ওরও ক্যারেক্টার সেম 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেক্ষেত্রে 0 আমি কিছুটা দেখাই, সবটা না দেখাই, 4 পর্যন্ত দেখি আমরা। তো 0 এর বাইনারি হচ্ছে হলো আবার 0 0 0 0, বেসিক বাইনারি সিস্টেম, এর সাথে যোগ হবে 3। দিস ইজ এক্সেস থ্রিতে 0 রিপ্রেজেন্টেশন, যেটা বলেছে যে 3 বেশি। তো 3 বেশি করে যেই সংখ্যা কম্বিনেশনটা আমার আসে, সেই সংখ্যা কম্বিনেশনটাই হচ্ছে হলো গিয়ে এক্সেস থ্রি এর বাইনারি রিপ্রেজেন্টেশন হবে। এন্ড এভাবে 9 পর্যন্ত যাবে। That's it. মিস হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস? মানে এটা দিয়ে কি করে? এটা হচ্ছে হলো গিয়ে ফর ইউ টু ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম, ঠিক আছে? একটা বিভিন্ন রকম সিস্টেমকে আপনি ইউজ করবেন আপনার সার্কিট ডিজাইনের জন্য। তো কনভেনশনাল সিস্টেম তো আছে 8421, বাট অন্য অন্য নাম্বার সিস্টেম গুলো দিয়ে কি করে? এই নাম্বার সিস্টেম গুলো হচ্ছে হলো গিয়ে কি, আলটিমেটলি দিজ আর রিপ্রেজেন্টিং ভ্যালুজ, the decimal values that we have, it's representing in this. তো কেউ একজন একটা সিস্টেম ডিজাইন করেছে, সেই সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে সে রেগুলার বাইনারি সিস্টেম ইউজ করেছে, and আপনি একটা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছেন দিস ইজ সিমিলার, হাউ উড ইউ মেক ইট ডিফারেন্ট?
you can use a separate number system. অনেক সময় দেখা যায় অনেক একই সংখ্যা রিপ্রেজেন্ট করতে গেলে অনেক বেশি বিটস হয়ে যায়। বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে বিট সংখ্যা অনেক 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 বেড়ে যাবে। তো আপনি যদি অন্য একটা নাম্বার সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই বিটের কন্ডিশন গুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন উইথ আদার নাম্বার সিস্টেম। কোনো মতে যাচ্ছে না, ঠিক আছে? So there are multiple reasons for using different number systems. As simple as it is that you want to make a different system, you want your system to be different than the other existing systems in the market. So you use a separate number system, different number system আপনি ডিজাইন করলেন, ঠিক আছে? Miss, I have one question. হুম Miss, wait 2421 এ যখন let's say 2 এর সময় দুইটা কোড হতে পারে, তখন আমরা যখন একটা সেলকে ডিজাইন করব আমাদের মেক শিওর করতে হবে দুইটা এই 2 হিসেবে লাইক রিড করবে। হ্যাঁ, ওকে। ইন্টারনেট জাস্ট একটু প্রবলেম হয়েছিল। মাত্র কি বললেন নাম্বার সিস্টেম মানে ওই 8421 যে বললেন, এরপর জাস্ট কি বললেন লাইক আমি যদি অন্য ভাবে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আই ক্যান ইউজ লাইক ডিফারেন্ট নাম্বার সিস্টেম, রাইট? হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপরে আরেকটা নাম্বার সিস্টেম যেটা আমরা দেখবো সেটা হচ্ছিল গ্রে কোড। বাট গ্রে কোডটা দেখার আগে আমরা একটু লজিক, বাইনারি লজিক যেগুলো আছে সেগুলো একটু রিভিউ দিয়ে আসি, কারণ আমাদের গ্রে কোড কনভার্সনের জন্য এক্সর বাইনারি লজিকটা লাগবে। বাইনারি লজিকটা আপনারা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছেন, তো ওটা নিয়ে খুব বেশি ডিটেলে কোনো কথা বলার কিছু নেই, কিন্তু তারপরেও একটা বার গো থ্রু করে দিই, মেমোরি জাগলিং হয়ে যাবে। তো লজিককে আমরা দুভাগে ভাগ করে থাকি সাধারণত, বেসিক, ইউনিভার্সাল, অ্যাডভান্স। বেসিকের মধ্যে পড়ছে আমাদের তিনটা, and, or, not। ইউনিভার্সালের মধ্যে পড়ছে দুইটা, NAND, NOT। কেন দেখি ইউনিভার্সাল গেটস বলা হয়েছে এটা প্রমাণ করা যায়, এবং এটা প্রমাণ করে আমরা দেখব, এটা চ্যাপ্টার 2 তে দেখব। আমাকে মনে করে দিবেন যে ইউনিভার্সাল গেটস কেন ইউনিভার্সাল গেটস, এটা প্রমাণ আমাদেরকে দেখিয়ে দেন। আর অ্যাডভান্সের মধ্যে পড়ে XOR আর XNOR। আচ্ছা, তো বেসিক গুলো কি? বেসিকের মধ্যে আছে তিনটা, লজিক, and, or, আর নট। নটকে অনেক সময় কোনো কোনো বইয়ে শুধু ইনভার্টার হিসেবে কাউন্ট করা হয়, লজিক হিসেবে কাউন্ট করা হয় না, বাট আমরা এটাকে লজিক হিসেবে কনসিডার করব। আচ্ছা, অ্যান্ড লজিক বলে যে অ্যান্ড লজিক কাজ করে মিনিমাম দুটো ভেরিয়েবল নিয়ে, এবং বাইনারিতে আমরা আমাদের যে সংখ্যাগুলো আছে 0 আর 1, এদের 0 কে ফলস এবং 1 কে ট্রু হিসেবে কনসিডার করতে পারি। আচ্ছা, তো অ্যান্ড লজিক যেটা বলে সেটা হচ্ছে হলো যে আমার কাছে যদি দুটো ভেরিয়েবল থাকে, যদি এই দুটো ভেরিয়েবলের জন্য আমার যেহেতু বাইনারি লজিক, কম্বিনেশন পসিবল এই ভেরিয়েবল গুলোর ভ্যালু কি হতে পারে? একটা ভেরিয়েবলের ভ্যালু হতে পারে ইদার 0 or 1। তো পসিবল ভেরিয়েবল ভ্যালুর উপরে বেস করে আমার কম্বিনেশন হচ্ছে হলো কি 0 0 0 1 1 0 আর 1 1। এর বাইরে আর কোনো দুটা ভেরিয়েবলের জন্য কম্বিনেশন হতে পারে না। আর বলছে যে এই যে ভেরিয়েবলের কম্বিনেশন গুলো, ভ্যালু কম্বিনেশন, এই ভ্যালু কম্বিনেশন যখন দুইটা ভ্যালু কম্বিনেশনের দুইটা ভ্যালু কম্বিনেশন আমার ট্রু হবে, অনলি দেন আমার আউটপুটটা ট্রু হবে। আদারওয়াইজ সব সময় যখন যদি দুইটা ভেরিয়েবল কম্বিনেশন ট্রু না হয় তাহলে আমার আউটপুট হবে হচ্ছে গিয়ে ফলস অথবা 0। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করি সরাসরি x and y দিয়ে, অথবা রিপ্রেজেন্ট করি x ডট y দিয়ে। অ্যান্ড লজিককে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে।
অ্যান্ড লজিক বলছে যে যখন আমার ভেরিয়েবল ইনপুটে 0টা ভ্যালু ট্রু হবে অনলি দেন আউটপুট ট্রু হবে, আদারওয়াইজ আউটপুট ফলস হবে। অ্যান্ড লজিককে আমরা যখন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করি তখন আমরা সাধারণত এইভাবে এই সিম্বলটা ইউজ করে থাকি। সার্কিট সিম্বল হচ্ছে এটা এবং সেটা আউটপুট হলো x and y। আর যদি আমরা অ্যালজেব্রা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই সরাসরি and x আর y পাশাপাশি বসিয়ে দিতে পারে অথবা মাঝে একটা ডট দিতে পারে। দেন হচ্ছে অর লজিক। অর লজিকও দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করে এবং অর লজিকের কন্ডিশন হচ্ছে যদি মিনিমাম একটা ভেরিয়েবল ইনপুটও আমার 1 থাকে তাহলেই আমার আউটপুটে 1 আসবে, আর যদি 0টা 0 থাকে মানে ফলস থাকে তাহলেই আউটপুটে আমার 0 আসবে। দ্যাটস অর লজিক। অর লজিকের সার্কিট রিপ্রেজেন্টেশন, অর লজিককে আমরা অ্যালজেব্রা রিপ্রেজেন্ট করি প্লাস দিয়ে, দিস ইজ অর। আর সার্কিট রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে উইথ দিস সিম্বল। এটা শুধু দুটো ভ্যালু দিয়ে দুটো ভেরিয়েবল দিয়ে হবে তা না, এটা আরো বেশি ভেরিয়েবল দিয়ে হতে পারে, বাট এই মুহূর্তে সেটা কনসিডার আমরা করছি না। আর নট লজিক একটা ভেরিয়েবলের কম্বিনেশন দিয়ে কাজ করে। নটকে আমরা এক্স এর উপরে প্রাইম দিয়ে অথবা বার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এক্স যে সে একটা ইনপুট না, একটা ইনপুটের জন্য আমার ভ্যালু হতে পারে এটা 0 আর 1। নট লজিক যেটা করে সেটা হচ্ছে গিয়ে ইনপুটের ভ্যালুটাকে উল্টে দেয় সব সময়। 0 হলে সেটা 1 হয়ে যাবে, 1 হলে সেটা 0 হয়ে যাবে, ইনভার্ট করে দিবে। দ্যাটস নট লজিক। নটকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে এইভাবে সার্কিট দিয়ে, একটা ইনপুট একটা আউটপুট এবং সেটা নট আউটপুট। এই হচ্ছে গিয়ে বেসিক লজিক এবং তাদের সার্কিটে এইগুলোকে আমরা বলি গেট রিপ্রেজেন্টেশন বলে থাকি। আমি বারবার দেখা যাবে লজিকের জায়গায় গেট বলে ফেলবো। গেট বলতে হচ্ছে যে আমরা এই সার্কিট রিপ্রেজেন্টেশন গুলো বলছি যেখানে মিনিমাম দুটা এক্স অ্যান্ড দেন অর হচ্ছে দুটো করে ইনপুট নিচ্ছে, এক্স একটা করে ইনপুট নিচ্ছে এবং সবসময় একটা আউটপুটই দিচ্ছে। এরা লজিক গুলো একটা করে আউটপুট দিচ্ছে এবং এই সেই বেসিক লজিক গুলো হচ্ছে গিয়ে খুবই মানে সিম্পল অ্যাজ ইন দ্য সেন্স এরা একটা করেই ফাংশনকে ইমপ্লিমেন্ট করে। অ্যান্ড শুধু অ্যান্ড ফাংশন, অর শুধু অর ফাংশন, আর নট শুধু নট ফাংশনকে ইমপ্লিমেন্ট করে থাকে। দেন আসছে আমাদের ইউনিভার্সাল লজিক। ইউনিভার্সাল লজিক গুলো ইউনিভার্সাল কারণ হচ্ছে গিয়ে যে কোনো বুলিয়ান সার্কিটকে ইউনিভার্সাল লজিক গেট গুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। If you have NAND circuit or NOR circuit, you can implement any circuit. Only NAND বা only NOR থাকলেও আপনি যে কোনো বুলিয়ান সার্কিট কে ইমপ্লিমেন্ট করতে পারবেন। বড় হবে অনেক বেশি সত্যি কথা, কিন্তু ইমপ্লিমেন্টেবল। দ্যাটস ওয়াই এগুলোকে ইউনিভার্সাল লজিক বলা হয়ে থাকে। তো আছে কি আমাদের কাছে? আমাদের কাছে আছে হচ্ছে NAND আর NOR। কেন হয়? NAND আছে, NOR আছে। NAND কি বলছে? NAND এই আচ্ছা ইউনিভার্সাল লজিক গুলো একটা করে ফাংশন ইমপ্লিমেন্ট করে না, এটা দুটো করে ফাংশন ইমপ্লিমেন্ট করে। NAND ইজ বেসিক্যালি এন্ড কোন দুটো ভ্যারিয়েবলকে এন্ড করে তাদের নট করা, দ্যাট ইজ NAND। আর NOR হচ্ছে দুটো ভ্যারিয়েবলকে নট করে তাদের আউটপুটটাকে নট করা, অর করে আউটপুটটাকে নট করা হচ্ছে NOR। তো এরা দুটো করে ফাংশনকে ইমপ্লিমেন্ট করে এক একটা লজিক। তো লজিক গেটগুলো একসাথে দুটো ফাংশন ইমপ্লিমেন্ট করে আউটপুটটা আপনাদেরকে দিয়ে থাকবে। তো যেটা বললো যে এটা কি করছে, অ্যান্ড এর আউটপুটটাকে নট করছে, এটা অর আউটপুটটাকে নট করছে। ওরাও দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করে। NAND এর জন্য আলাদা করে কোনো সিম্বল নাই বা NOR এর জন্য আলাদা করে কোনো সিম্বল নেই। কোনো বই আবার সিম্বল দেয়, বাট দ্যাট ইজ নট ওয়াইডলি ইউজড। মিস এগুলার মধ্যে গেটের মধ্যে মানে এন্ড ডেকে তারপর সামনে একটা ডট দিয়ে দেয় না, মানে ওই যে সার্কেল করে ছোট করে দেখাচ্ছি, বলছি একটু পরে, ঠিক আছে? তো ভ্যালু হচ্ছে লাগে আমাদের ভেরিয়েবল যেহেতু দুইটা, তো পসিবল কম্বিনেশন হচ্ছে লাগে চারটা। আমরা এন্ড এর জন্য জানি সবগুলোতে 0 তারপরে লাস্ট হচ্ছে 1, কিন্তু যখন নট করবো তখন সবগুলোতে 1 হয়ে যাবে তারপরে 0 হয়ে যাবে। এটা হচ্ছে লাগে NAND গেটের ট্রুথ টেবিল। আর NOR গেটের ট্রুথ টেবিলও ঠিক উল্টাটা হবে। আমরা জানি অরে শুধু 0 0 তে 0 হয়, বাকিগুলোতে 1 হয়। আর যদি নট করে দেয় তাহলে 0 0 তে 1 হবে, বাকিগুলোতে 0 হবে।
তো NAND আর NOR এর ট্রুথ টেবিল বা ক্যারেক্টারিস্টিক ট্রুথ টেবিল হচ্ছে এভাবে কাজ করে, ক্যারেক্টারিস্টিক টেবিল যেটাকে বলবো না আমরা। আচ্ছা, NAND এর সার্কিট রিপ্রেজেন্টেশন হচ্ছে হলো ওই নট এর আগে যে জিরোটা আছে সেই জিরোটা এখানে চলে আসে, আর NOR এর ক্ষেত্রে নট এর আগে জিরোটা অর গেটের আগে চলে আসে। NAND হচ্ছে x y x and y এর নট আউটপুট, NOR হচ্ছে x y x or y এর নট আউটপুট। সার্কিট বা গেট লেভেল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। লজিক কিভাবে কাজ করে এটা দেখলাম, এবং গেট লেভেল রিপ্রেজেন্টেশন। যদি ট্রুথ টেবিলে কারো সংশয় থাকে সেটা আমাকে বলতে পারেন, সেটা আমি সলভ করার চেষ্টা করতে পারি। আচ্ছা, নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে হলো গিয়ে অ্যাডভান্স গেট, রাইট? অ্যাডভান্স লজিক। অ্যাডভান্স লজিক হচ্ছে দুটো, XOR আর XNOR। XOR আর XNOR অ্যাডভান্স কারণ হচ্ছে কি এরা একটা অথবা দুটো ফাংশন না, একটা কমপ্লেক্স ফাংশনকে এক্সিকিউট করে সেটার আউটপুটটা আউটপুট হিসেবে দিয়ে থাকে। তো XOR একটা ফাংশন f of x and y যদি x XOR y হয়, এই y আর লিখছি, এটা বেসিক্যালি x prime y and x y or x y prime এই ফাংশনটা এক্সিকিউট করে সেটার আউটপুটটা দিবে। তো এখন তাহলে XOR গেটের জন্য ট্রুথ টেবিলটা দেখি। ইনপুট তো আমি দেখতে পাচ্ছি দুটাই করছে, ইউজ করছে। এই দুটার জন্য কম্বিনেশন হচ্ছে আমার 4টা 0 0 0 1 1 0 মিস আর 1 একটু স্লো বলেন। এগুলো স্লো বলবো? এগুলো তো আসলে আমার এই কথাটা একটু বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, মানে এগুলো পুরনো পড়া তো, তাই আমি আসলে ভাবে মানে রিভিউ করে যাচ্ছি। মিস ওই যে প্লাস এর অ্যারাউন্ড একটা সার্কেল, ওই সাইনটাকে কি বলে? কোনটা? এটা হচ্ছে হলো এই যে এটা হচ্ছে XOR এর সিম্বল। ওকে ওকে, XOR সিম্বল। আমরা যখন XOR কে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে রিপ্রেজেন্ট করব, দিস ইজ দ্য সিম্বল দ্যাট উই ইউজ। আচ্ছা, তো বলছি, আচ্ছা তো দেন হচ্ছে হলো গিয়ে x এর প্রাইম আমাকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি কি লাগছে দেখি। প্রথমটার জন্য x এর প্রাইমের সাথে y কে অ্যান্ড করা হচ্ছে। তো প্রথমে আমার x এর প্রাইমের জন্য কি ভ্যালুগুলো আসে সেটা লাগবে। x আবার কি আছে এখানে 0 0 1 1, প্রাইম করলে কি হবে, 0টা 1 হয়ে যাবে আর 1টা 0 হয়ে যাবে। সো x এর প্রাইমের জন্য ভ্যালুটা আমি পেয়ে গেলাম, কলামটা। এখন এই কলামের সাথে x এর প্রাইমের সাথে y কে আমি অ্যান্ড করব। এটা y এর কলাম আর x এর প্রাইমের কলাম, এদেরকে অ্যান্ড করব প্রত্যেকটা রো বাই রো, রাইট? তো 0 আর 1 অ্যান্ড করলে আমরা জানি অ্যান্ড এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে গিয়ে দুটোটা ইনপুট ট্রু হলে, এখানে ইনপুট কি x প্রাইম আর হচ্ছে গিয়ে y, দুটোটা ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। তো একটা 0 একটা 1 আউটপুট ফলস, একটা 1 আউটপুট ট্রু, দুটো 0 আউটপুট ফলস, একটা 1 একটা 0 আউটপুট ফলস। x প্রাইম এন্ড y গেল। এরপরে হচ্ছে হলো y। তো y এরও আমার প্রাইম লাগবে, কারণ এইটাতে আমার ইমপ্লিমেন্ট করতে আমার y প্রাইম লাগে। তো y যেগুলো আছে সেটা উল্টো হয়ে যাবে, y আছে 0 হয়ে যাবে 1, 1 আছে 0 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে। তো x এর প্রাইম y এর প্রাইম পেয়ে গেলাম। এরপরে আমার কি হবে, x এর সাথে y এর প্রাইমের অ্যান্ড হবে। x এর কলাম আমার এটা, y এর প্রাইমের কলাম আমার এটা। তো এদেরকে অ্যান্ড করলে কি সেম কন্ডিশনে 0 এর সাথে 1 এর অ্যান্ড করলে 0, 0 এর সাথে 0 অ্যান্ড করলে 0, 1 এর সাথে 1 অ্যান্ড করলে 1, 1 এর সাথে 0 অ্যান্ড করলে 0। তো x প্রাইম x y প্রাইম এবং x প্রাইম y দুইটা কলাম আমি পেয়ে গেলাম। এখন আমার XOR এর জন্য ফাংশনের লাস্ট স্টেপটা কি, এই যে x প্রাইম এন্ড y আর x এন্ড y প্রাইম এদের আউটপুট গুলোকে আমার অর করতে হবে। x প্রাইম y or x y prime which is x XOR y, আউটপুট গুলোকে আবার অর করতে হবে। তো এই কলামের সাথে এই কলাম অর হবে। অর গেটের কন্ডিশন কি ছিল, যে যে কোনো একটা ইনপুট যদি ট্রু থাকে তাহলে আমার আউটপুট ট্রু হবে। তো 0 এর সাথে 0 অর করলে 0, 1 এর সাথে 0 অর করলে 1, 0 এর সাথে 1 অর করলে 1, 0 এর সাথে 0 অর করলে 0। তো আমি এটা দিয়ে যেটা করলাম, ট্রুথ টেবিল কি করে বিল্ড করতে হয় স্টেপ বাই স্টেপ সেটাও দেখিয়ে দিলাম। বড় ফাংশনের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 2 তে গিয়ে এটা লাগবে, তখন আর আমি ওভাবে দেখাতে চাচ্ছি না, তাই XOR দিয়েই স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখিয়ে দিলাম। এখন আরেকটু ছোট করে যদি XOR গেটে ট্রুথ টেবিলটা আমি লিখতে চাই, সেক্ষেত্রে
এই লাইনটা চলে আসবে। সবসময় দেখা যাচ্ছে যদি আমার ইনপুট গুলো অল্টারনেট হয় তাহলে আউটপুটে 1 আসবে, আর ইনপুট গুলো যদি আমার সেম হয় তাহলে আমার আউটপুটে 0 আসছে। দ্যাটস XOR গেটের ট্রুথ টেবিল। এটা আমরা ফলো করি। এটা দিয়ে আমরা এখন XOR গেটের সার্কিট ডায়াগ্রাম, গেট লেভেল ডায়াগ্রাম হচ্ছিল এটা। দুটো ইনপুট x and y, আউটপুট হবে x XOR y, এবং এটাকে এই যে এই আকারে ইনপুট দিলে এই আকারে আউটপুট ওরা দিয়ে থাকবে। দ্যাটস XOR করা। XOR হচ্ছে আমাদের অ্যাডভান্স গেটের একটা। আমাদের আরো একটা অ্যাডভান্স গেট আছে যেটা হচ্ছে লাগে XNOR। এখন XNOR টা হচ্ছে XOR এর উল্টা। is the function of x and y. XNOR এর সিম্বল হচ্ছে, XNOR এর সিম্বল আছে মাঝখানে একটা ডট দিয়ে y, এটা হচ্ছে x prime y or x y prime এর নট। তো XOR যেটা ছিল সেটাকে উল্টে দিলে আমি XNOR পেয়ে যাচ্ছি। তো XOR এর ট্রুথ টেবিলটা নিয়ে চলে আসি, XOR y, এবং সেটাকে নট করে দিলেই XNOR হয়ে যাচ্ছে। XOR y এর আউটপুটকে নট করে দিচ্ছি, which will represent x XNOR y। আমরা জানি জাস্ট অল্টারনেটিং ইনপুট গুলোর জন্য 1 আসে, সেম ইনপুট গুলোর জন্য 0 আসে। সেটাকে যদি নট করে দেই সেম ইনপুট গুলোর জন্য 1 আসবে, অল্টারনেটিং এর গুলোর জন্য 0 আসবে। সেটা হচ্ছে XNOR এর ট্রুথ টেবিল। XNOR কে রিপ্রেজেন্ট করি আমরা এভাবে, symbolic circuit symbolic representation of XNOR is this. XNOR টা আমরা অতটা ইউজ করি না সাধারণত, XOR পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এখনো আমরা এটা এখন মাঝখান দিয়ে পড়ে নিলাম এর জন্য, কারণ হচ্ছে আমাদের XOR টা লাগবে টু আন্ডারস্ট্যান্ড গ্রে কোড। তো বেসিক আমাদের বাইনারি লজিক যেগুলো আছে 7টা ডিফারেন্ট লজিক, এই 7টা ডিফারেন্ট লজিক গুলো কিভাবে কাজ করে, ওদের লজিক গুলোর হাইপোথিসিস গুলো কি, সার্কিট ডায়াগ্রাম কি, বুলিয়ান সিম্বল কি, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে শেষ করলাম। এখন এগুলোর মোস্টলি ইউজ হবে হচ্ছে চ্যাপ্টার 2 তে এবং 3 থেকে ফুল ফ্লেজেড, এগুলো ফুল থ্রু আউট দ্য কোর্স আপনাদের লাগবে। এই যে 7টা লজিক দেখলাম, এই 7টা লজিক দিয়ে যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা, যে কোনো বুলিয়ান সার্কিটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের সুবিধার জন্য আমরা সামনে কি আরো বড় বড় ব্লক বানাবো, যেসব ব্লকগুলো এগুলো দিয়ে বানাবো, বাট দ্যাট উইল মেক আওয়ার implementing circuit and debugging it easier, but ultimately the core would be these logics, এর বাইরে আর কোনো কিছু নাই। the core would be এই 7টা, এই 7টা। আমি যে কোনো একটা দিয়ে তো আমি পুরো সার্কিট বানাতে পারি, রাইট? ইউনিভার্সাল গেটে যে কোনো একটা দিয়ে যে কোনো সার্কিট বানাতে পারে, অন্যগুলো না। ইউনিভার্সাল গেটে দুইটা NAND আর NOR, NAND দিয়ে আমি সব সার্কিট বানাতে পারি, NOR দিয়ে আমি সব সার্কিট বানাতে পারি, বাট দেন মানে there is a trade off, নিয়ে আমরা সামনে কথা বলবো। আবার বলেন, that's what? There is a trade off of one kind of circuit to implement all. So trade off গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। You will be deciding. ইউনিভার্সাল গেট দিয়ে তো যদি আমরা সার্কিট বানাতে যাই অনেক বড় সার্কিট হয়ে যাবে না নরমাল সার্কিট গুলো? হ্যাঁ, কখনো অনেক বড় হবে, কখনো ছোট হবে, ডিপেন্ড করে যে আপনি কতটুকু সার্কিটটা কতটুকু সিম্পলিফাই করা সম্ভব তার উপরে। ঠিক আছে, কস্ট আছে, কস্টটা কেমন হয় সেটা আছে, বেশ কয়েকটা ভেরিয়েবলস আছে অফ ডিসাইডিং। তো যেটা করব আমরা সেটা হচ্ছে হলো গিয়ে আমরা অবশ্যই for your project you will be implementing circuits with all of this। ঠিক আছে, শুধু and or not দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়, শুধু NAND দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়, শুধু NOT দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়, আর XOR শুধু XOR দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করা যায় না। এটা হচ্ছে হলো গিয়ে স্পেশালাইজ সার্কিট, আপনি কতটুকু পাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বুঝেছেন? ঠিক আছে, এটুকু পর্যন্ত। মিস এই যে লাস্ট স্টেটমেন্ট কি কোনটা দিয়ে কি করা যায় এটা নিয়ে কি আরো পড়বো না আমরা? লাইক you will be implementing a project on this। ঠিক আছে, প্রজেক্টে এখান থেকে 4টা সার্কিট আসবে।
প্রজেক্টে এখান থেকে 4 রকমের সার্কিট আসবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? ইউ উইল বি ইমপ্লিমেন্টিং এ লট অফ সার্কিট উইথ দিস, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটার কনসেপ্ট ক্লিয়ার হবে আরো বেশি। এখন এতগুলো পড়লাম কারণ আমরা গ্রে কোড করতে যাচ্ছি, এবং গ্রে কোডে আমাদের এক্সঅর এর লজিকটা লাগবে। তো গ্রে কোড হচ্ছে হলো যে একটা বাইনারি ভ্যালু উইল হ্যাভ, এটা একটা বাইনারি ভ্যালু আছে, এটা কিন্তু আমি গ্রে কোডে কনভার্ট করতে চাই, সিস্টেমটা খেয়াল করেন। লেফটমোস্ট ডিজিট যেটা আছে তা হুবহু থেকে যাবে। এখন 1 আছে, পরে 1 না থাকতে পারে, 0 থাকতে পারে, যে কোনো 0 অথবা 1 যেটা থাকতে না কেন লেফটমোস্ট ডিজিট সেটা লেফটমোস্ট ডিজিটটা যা আছে তাই থেকে যাবে। এরপরে লেফটমোস্ট ডিজিটের সাথে তারপরের যে ডিজিটটা, এরকম করে প্রত্যেকটা পেয়ারের এক্সঅর হবে। 0 আর 1 এক্সঅর করলে আমরা পাই 1, 0 আর 1 এক্সঅর করলে 1, 1 আর 1 এক্সঅর করলে 0। তো একটা ডিজিট কিন্তু দুইবার হচ্ছে এক্সঅর, আগেরটার সাথে হচ্ছে, পরেরটার সাথে হচ্ছে। 1 আর 0 এক্সঅর করলে 1, 0 আর 1 এক্সঅর করলে 1, 1 আর 1 এক্সঅর করলে 0। তো এই যে বাইনারি ভ্যালুটা, এটা গ্রে কোড কনভার্সন হচ্ছিল এটা। আবার দেখা আরেকটা দেখা এক্সাম্পল। 0 1 1 0 0 0 1 0 0 1 1। হ্যাঁ, লেফটমোস্ট বিটটা যা আছে তাই থেকে যাবে, তারপরে এক্সঅর 1, এক্সঅর 0, এক্সঅর 1, 0 আর 0 এক্সঅর করলে 0, 0 আর 0 এক্সঅর করলে 0, 0 আর 1 এক্সঅর করলে 1, 0 আর 1 আর 0 এক্সঅর করলে 1, 0 আর 1 এক্সঅর করলে 1, আর 1 আর 1 এক্সঅর করলে 0। বুঝতে অসুবিধা আছে কিনা এটা আমাকে বলেন। নো ম্যাম। নো মিস। মিস উপরের আরেকবার একটু দেখাবেন, জাস্ট যেটা আগের বার করলেন। উপরেরটা জি মিস, লাইক জাস্ট the one before this one. এই Okay, miss, thank you. Miss, so basically just বামেরটা like leftmost bit same থাকবে, আর বাকিগুলাতে I'll just do XOR. হ্যাঁ, Okay. এটা তো দূরে সরে গেছে না, এটা কাছে নিয়ে আসি তাহলে না মনে হচ্ছে এটা আলাদা। আচ্ছা, নেক্সট আজকে আমরা পড়বো না। তো আজকে আপনাদের দেখা যাচ্ছে যে কোনো কোনো কোশ্চেনে বিসিডি আজকে একসাথে করতে বলছে, আজকে করা দরকার নাই, শুধু বিসিডি করবেন। আচ্ছা, নেক্সট লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হলো কি এরর ডিটেকশন। তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে হলো কি যখন আমরা ডেটা ভ্যালু সিস্টেমের মধ্যে পাঠাই বা ইনফরমেশন আমাদের ডিজিটাল সিস্টেমের মধ্যে পাস করি, তখন অনেক সময় হতে পারে এরকম যে ইনফরমেশনটা নাথিং এলস 5 ভোল্ট এন্ড 0 ভোল্ট, যে কোনো একটা ভোল্ট, যে কোনো একটা বিট উল্টাপাল্টা হয়ে যেতে পারে, 0টা 1 1টা 0 হয়ে যেতে পারে, বা বিট লুজ করে যেতে পারে, বিট লুজ মানে লস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তো এরকম যদি হয়, সেন্ডার আমার ক্ষেত্রে আমি ইফ আই এম সেন্ডিং সামথিং টু অ্যানাদার পারসন, তো আমার ক্ষেত্রে আমার এন্ড থেকে তো আমি জিনিসটা প্রপার ওয়েতেই পাঠাবো, কিন্তু এটা কি আমার থেকে যখন রিসিভার পর্যন্ত পৌঁছানো যায়, যে পৌঁছাতে পৌঁছাতে মাঝখান দিয়ে বিশাল একটা সিস্টেম পার করে যাবে।
এই সিস্টেমের মধ্যে কোন একটা কোড এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি তো রিসিভারকে কোন একটা কিছু পাঠাচ্ছি, রিসিভার তো জানেন না আমি কি পাঠাচ্ছি, কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না। তো রিসিভার যখন এটা রিসিভ করবে, রিসিভারের এন্ডে সিস্টেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কাছ থেকে ডেটাটা যাওয়ার সময় কোনো বিট উল্টাপাল্টা হয়ে গিয়েছিল কিনা। যদি বিট উল্টাপাল্টা হয়ে যায় তাহলে রিসিভার এন্ড থেকে আমাকে সেন্ডার এন্ডে আবারও একটা মেসেজ পাঠানো হবে যে তুমি যে বিটটা পাঠিয়েছো সেখানে একটু ভুল আছে, তুমি সেটাকে আবার পাঠাও। এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে এরর ডিটেকশন করে এররটাকে কারেক্ট করা হয়, যাতে করে সেন্ডার এবং রিসিভারে যে সেন্ড করছে এবং যে রিসিভ করছে ইউজার এন্ডে কোনো প্রবলেম কেউ ফেস না করে। ইউজার এন্ডে কোনো প্রবলেম যেন ফেস না করে সেটার জন্য হচ্ছিল গিয়ে in the system there are error detection and error correction systems incorporated যারা হচ্ছিল এই কাজগুলো করে থাকে, যারা মানে হচ্ছিল কি ওই কোড স্পেসিফিক কোড যে কাজগুলো করে থাকে। তো এরকম অনেক এরর ডিটেকশন কোড আছে। আমাদের এই চ্যাপ্টারে এই কোর্সের গোল হচ্ছিল কি এরর ডিটেকশন নামে যে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা এবং এটার সাথে কানেক্টেড একটা খুবই সিম্পল ওয়ান ডাইমেনশনাল প্যারিটি চেক অথবা প্যারিটি বিট কে ইন্ট্রোডিউস করা অ্যাজ প্যারিটি চেক অথবা প্যারিটি বিট ইন্ট্রোডিউস করা অ্যাজ এরর ডিটেকশন কোড, সো দ্যাট আপনারা এটার সাথে পরিচিত হয়ে যান। সামনে গিয়ে অ্যাডভান্স কোর্সগুলোতে এরকম অনেক প্যারিটি মানে এরর ডিটেকশন কোডের সাথে আপনারা পরিচিত হবেন, যেগুলো আমাদের ইন্টারনেট সিস্টেম বলেন বা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলেন সেখানে কানেক্টেড আছে, যারা হচ্ছে গিয়ে এরর ডিটেকশনের কারেকশন করে আমাদের সেন্ডার এবং রিসিভার এন্ডে কমিউনিকেশনটাকে পারফেক্ট রাখে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদের কাছে দুটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি করে এরর ডিটেকশনটা আমরা করছি সেটা খেয়াল করা, আর একটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3-4 এ গিয়ে ইউ উইল বি আস্কড টু মেক এ সার্কিট। Either you will be asked to make a circuit that will generate a parity bit, or you will be asked to make a circuit that will check for parity bit or error detection. দুই রকমের সার্কিটই আমাদের করতে বলা হয়ে থাকে। তো প্রসেসটা অফ চেকিং এন্ড কারেক্টিং, প্রসেস অফ চেকিং এন্ড কারেক্টিংটা মনে রাখা জরুরি, যেটা আমরা পরে গিয়ে সার্কিট ইমপ্লিমেন্টেশনের জন্য ইউজ করব। দিস আর অল কোড মানে কি সার্কিট, রাইট? তো কি সমস্যা রে ভাই, কেন এমন করে? আচ্ছা, তো প্যারিটি বিট যে সিস্টেমটা, তো আরেকটা জিনিস বলি যে যখন আমি একটা ডেটা আমার সিস্টেমের মধ্যে পাঠাতে চাই, ডেটা যদি অনেক বড় হয়, সিস্টেম যেটা করে এই ডেটাটাকে একবারে পাঠায় না। আমার ডেটা পুরো লেটসে আমার কাছে 50টা বিট একটা ডেটা আছে, সে 50 বিটকে সে একবারে এক্সাম্পল একবারে পাঠাবে না। সে 50 বিটকে সে কি করে, সে ভাগ করে ফেলে ছোট ছোট ভাগ করে, ছোট ছোট ভাগ নাম্বার দেয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই ভাগ নাম্বারগুলো দিয়ে এই নাম্বারের উপরে বেস করে সে পাঠায়। তো ইউজার রিসিভার এন্ডে এই নাম্বারগুলোকে কনসিডার করা হয়, 1 2 3 4 নাম্বারগুলো ওরা মানে বিট সেগমেন্ট 1 বিট সেগমেন্ট 2 এগুলো 1 1 1 2 3 4 করে সাজায়, সাজিয়ে বিটটাকে সে আমার 50টা বিটকে আবার কারেক্ট অর্ডারে বসায়, বসানোর পর সেটা আমার যে রিসিভার যে আছে তাকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে সেম সিস্টেম আমি খেয়াল করি আমার কাছে একটা বিট সংখ্যা আছে, তো সিস্টেম কি করে, ওর নেটওয়ার্কের কনজেশন, আদার এন্ডে রিসিভারের নেটওয়ার্কের কনজেশন, নেটওয়ার্ক কেমন আছে, কতটুকু পরিমাণ সে ডেটাটা সাপোর্ট করতে পারে, তার উপরে বিট বেস করে হচ্ছে কি এই ভাগটা করে যে কয় বিট করে সে সেন্ড করবে। তা আমি যেহেতু ছোট প্রশ্নের বোঝানোর চেষ্টা করছি, আমি 4 বিট করে, হ্যাঁ 4 বিট করে আমি ভাগ করি, ঠিক আছে? আমি যদি 4 বিট করে ভাগ করি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 শর্টন হয়ে গেছে। তো 4 বিট করে ভাগ করলাম, প্রত্যেকটা সেগমেন্টকে অবশ্যই নাম্বার দিতে হবে, কারণ রিসিভার এন্ডে গিয়ে এই নাম্বারগুলো দিয়ে ধরেই হচ্ছে এগুলাকে রিশাফল মানে শাফল না, রিবিল্ড করা হবে, রিবিল্ড, ঠিক আছে? তো এখন এই যে বিটগুলো এরকম করে রিসিভার প্রথমে 1 নাম্বার সেগমেন্ট পাঠাবে, তারপর 2 নাম্বার, তারপর 3 4 5 6 এগুলো করে প্যাকেট বলি, এরকম করে প্যাকেটগুলো পাঠাবে। তো প্যাকেটগুলো সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। এখন এই প্যাকেটগুলো পাঠানোর সময় এই যে ডেটা বিট, দিস আর ডেটা, রাইট? দিস ইজ দ্য ডেটা দ্যাট আই হ্যাভ জেনারেটেড এন্ড আই ওয়ান্ট টু সেন্ড ইট টু দ্য রিসিভার।
বাট এই ডেটা বিটের সাথে সিস্টেম যেটা করে এক বিট করে প্যারিটি অ্যাড করে। ওয়ান ডাইমেনশনাল প্যারিটি নিয়ে পড়ছি আমরা, তো এক বিট করে প্যারিটি সেটা অ্যাড করে। কিভাবে অ্যাড করে আমি বিটগুলোকে একসাথে করি আগে। যেটা বিট হচ্ছে হলো প্রথমটা 1010, এটা হচ্ছে আমার 1 নাম্বার প্যাকেট। 1010 এর বাইনারি রিপ্রেজেন্টেশন ডেসিমাল রিপ্রেজেন্টেশন এটা না, এটা হচ্ছে আমার প্যাকেট নাম্বারটাকে লিখলাম 1 নাম্বার, তারপরে 1000 1 2 3 4, তারপরে এটা হচ্ছে 2 নাম্বার প্যাকেট, 3 নাম্বার প্যাকেট, 1101 1101 হচ্ছে লাগে 4 নাম্বার প্যাকেট, 110 আবারও 1 নাম্বার প্যাকেট। ডেটা কি আছে সেটা এখন আমার জন্য কনসার্ন না, আমার হচ্ছে গিয়ে এটার মধ্যে 0 আর 1 কি আছে সেটা হলো কনসার্ন। মিস এগুলো কি সবসময় 4 বিট করেই নেওয়া হয় প্যাকেটগুলো? না, আমি বললাম যে প্যাকেট কতটুকু হবে ডিপেন্ড করবে হচ্ছে আপনার নেটওয়ার্কের কন্ডিশন কেমন আছে, রিসিভার এন্ডে কেমন আছে, কার কিরকম নেটওয়ার্ক ক্যাপাসিটি, সেটার উপর বেস করে সিস্টেম ডিসাইড করে যে এখন কতটা প্যাকেট পাঠাবে। এটা ফিক্সড না, এক এক সময় এক এক রকম, কখনো বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ঠিক আছে? কন্ডিশন বাড়লে মানে প্যাকেটের সাইজ বাড়তে কমতে পারে কন্ডিশনের উপর, নেটওয়ার্কের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, সিস্টেম ডিসাইড করবে সেটা। আচ্ছা, তো দিস ইজ ডেটা বিট। আমি বললাম ডেটা বিটের সাথে কি করা হয়, অ্যাড করা হয় হচ্ছে লাগে প্যারিটি বিট। মিস আপনি একটা কথা বললেন যে কি আমাদের কনসার্ন না এখানে, এই মুহূর্তে আসলে যে ডেটার মানেটা আমাদের কনসার্ন না। যেমন 1010 রিপ্রেজেন্ট করে কি 10, তো দ্যাট ইজ নট সিস্টেম। সিস্টেম ডাজ নট নিড টু আইডেন্টিফাই যে আমি কি 10 পাঠাচ্ছি না 12 পাঠাচ্ছি। সিস্টেম আইডেন্টিফাই করা হচ্ছে বিট পাঠানো হয়েছে, বিটগুলো রাইট অর্ডারে রাইট সংখ্যক বিট আমার রিসিভারের এন্ডের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কিনা, দ্যাটস অল। ডেটার মানে হচ্ছে হলো গিয়ে সেন্ডারের কাছে আর রিসিভারের কাছে, আর সিস্টেমের কাছে ডেটা হচ্ছে হলো গিয়ে নাম্বার অফ বিটস এন্ড কারেক্ট অর্ডারের নাম্বার অফ বিটস। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস মিস। সার্কিট ডিজাইন করছেন, সার্কিট কিন্তু আপনার কি পাঠাচ্ছেন সেটাকে কনসিডার করবে না, ও কনসিডার করবে যে যেটা পাঠাচ্ছে সেটা কি আমি রাইট অর্ডারে রিসিভার এন্ডের পর্যন্ত পৌঁছাতে পারছি কিনা, ঠিক আছে না? আচ্ছা, ইয়েস মিস। প্যারিটি বিট মিস রাইট অর্ডার অফ বিটস আর মানে কারেক্ট অর্ডার মানে এটা বললেন না নাকি? শেষ করি তারপরে আবার কোশ্চেন নেব, ঠিক আছে? না তো বুঝবেন না, আমি একটু শেষ করি, শিওর আমি মিস। শেষ করলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্যারিটি বিট 2 রকমের হয়। ইভেন প্যারিটি আর অড প্যারিটি। আচ্ছা, অড প্যারিটি বলে যে ডেটা বিটসটা আমার কাছে আছে সেখানে যদি অড নাম্বার অফ ওয়ানস থাকে তাহলে যে এক বিট প্যারিটি আছে প্যারিটি বিট হবে হচ্ছে হলো গিয়ে 0। আর যদি ইভেন নাম্বার অফ ওয়ানস থাকে অর অল জিরোস মানে সবগুলো 0 0 0 থাকলো থাকে তাহলে প্যারিটি বিট হবে হচ্ছে গিয়ে 1। ইভেন প্যারিটি তার উল্টা কথা বলে যে ইভেন নাম্বার অফ ওয়ানস অর অল জিরোস যদি থাকে তাহলে প্যারিটি বিট হবে হচ্ছে গিয়ে 0। অড নাম্বার অফ ওয়ানস যদি থাকে প্যারিটি বিট হবে হচ্ছে 1। তো প্রথমে আমরা অড প্যারিটি নিয়ে দেখি। যদি আমার অড প্যারিটি হয় এখানে প্রথমে কি আছে, এই যে ডেটা বিটটা আছে সেই ডেটা সেগমেন্টটা আছে, সেগমেন্টের মধ্যে কি আছে 1010 কটা 1 আছে, দুটো 1 আছে, দ্যাট মিন্স ইভেন সংখ্যক 1 আছে। ইভেন সংখ্যক 1 না থাকলে প্যারিটি বিট হিসেবে একটা 1 অ্যাড হবে। এখানে কি আছে, একটা 1 আছে, অড সংখ্যক 1 আছে,
তো 0 অ্যাড হবে। 4টা আছে ইভেন সংখ্যক 1 অ্যাড হবে। 3টা আছে অড সংখ্যক 0 অ্যাড হবে। 3টা আছে 0 অ্যাড হবে। 3টা আছে 0 অ্যাড হবে। তো আমার যখন ডেটা সেগমেন্ট পাঠানো হবে এই 5টা বিট পাঠানো হবে। এরকম করে প্রত্যেকটা 5 বিট পাঠানো হবে, যেখানে 4 বিট হচ্ছিল ডেটা এবং লেফট মোস্ট বিটটা হচ্ছিল প্যারিটি বিট। সিস্টেম জানে, তো লেফট মোস্ট বিটকে সে কনসিডার করবে না। এখন এটা যাচ্ছে, এটা একটা অড প্যারিটি, ইভেন সংখ্যক 1 আছে, প্যারিটি বিট আমি 1 পাচ্ছি। যেতে যেতে রাস্তায় এটা এরকম হয়ে গেল, একটা অড নাম্বার অফ ওয়ান্স হয়ে গেল, একটা 0 হয়ে গেল। প্যারিটি বিটটা এরকমই আছে। তো রিসিভার যখন এটা পাবে ও প্যারিটি বিট চেক করে বলবে যে ওকে আমার যে বিট ভ্যালু আছে সেখানে আমার কি পাওয়া উচিত, আমার যে বিট ভ্যালু আছে সেই বিট ভ্যালুতে আমার ইভেন সংখ্যক 1 পাওয়া উচিত। কিন্তু চেক করে দেখলো 1 আছে অড সংখ্যক। তো রিসিভার কি বুঝবে, দিস ইজ এ কারাপ্টেড প্যাকেট। তখন রিসিভার সেন্ডারকে বলবে তুমি যে 3 নাম্বার প্যাকেটটা আমাকে পাঠিয়েছো সেটা কারাপ্টেড প্যাকেট, কারণ প্যারিটি বিটের সাথে বিট সংখ্যা মিলছে না। তুমি 3 নাম্বার প্যাকেটটা আমাকে পাঠাও। খেয়াল করেন, ওকে পুরো সবগুলো প্যাকেট আবার পাঠাতে হচ্ছে না, ও কিন্তু ছোট ছোট করে ভাগ করার কারণে আইডেন্টিফাই করতে পারছে যে কোন প্যাকেটটার মধ্যে প্রবলেম আছে এবং সেই প্যাকেটটাই ও আবার করছে, রিকোয়েস্ট করছে পাঠানোর জন্য। সো সেন্ডার আবার সেই সেম প্যাকেটটা পাঠাবে, এন্ড সেটা রিসিভার যদি কারেক্ট অর্ডারে রিসিভ করে অনলি দেন সে এটাকে অ্যাকসেপ্ট করবে, এন্ড দেন পুরো বিটটা একসাথে করে রিফর্ম করে রিসিভারের কাছে দিবে। এখন আমি জানি কোশ্চেন কি, ম্যাডাম যদি প্যারিটি বিট চেঞ্জ হয়ে যায়, ম্যাডাম যদি এখানে একটা 0 আর একটা 1 বা উল্টো পাল্টা 1 0 হয়ে যায় তখন কি করবো? আচ্ছা, সেক্ষেত্রে চলে গিয়ে দিস ইজ অ্যাজ আই সেড যে আমাদের জাস্ট এটা ইন্ট্রোডিউস করা। প্যারিটি বিট ইজ নট দ্য অনলি এয়ার ডিটেকশন সিস্টেম ইউজড ইন দ্য ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক, দেয়ার আর আদার এয়ার ডিটেকশন সিস্টেমস ইন প্লেস অলসো। এন্ড প্যারিটি বিটে আমরা 1 ডাইমেনশনাল প্যারিটি করছি, দেয়ার আর 2 ডাইমেনশনাল প্যারিটিস, 3 ডাইমেনশনাল প্যারিটিস অলসো, 3 ডাইমেনশনাল প্যারিটিস অলসো, যেগুলো চলে গিয়ে এই কাজগুলো করে। প্যারিটিসও এই কাজগুলো করে। সেক্ষেত্রে হচ্ছে যদি মাল্টিপল প্যারিটি বিটটা চেঞ্জ হয়ে যায় অথবা অন্য বিট আরো একটা বিটের জায়গায় 2টা বিট 3টা বিট চেঞ্জ হয়ে যায় তখনও হচ্ছে গিয়ে এই ডিটেকশনটা সম্ভব হয়। সাধারণত 1 বিটের বেশি চেঞ্জ যদি হয়ে যায় দেন দ্যাট লাইন ইজ কনসিডার্ড এ ভেরি ক্রিকেট লাইন এবং তখন সেটার জন্য মেজর কারেকশনের কথা বলা হয়ে থাকে। 1 বিটের বেশি চেঞ্জ হবে না যখন আমরা মাত্র 4 বিট করে বা 5 বিট করে পাঠাচ্ছি। মিস কি বললেন, দ্যাট লাইন ইজ হোয়াট লাইন, মানে হোয়াটস দ্য ওয়ার্ড? খুবই কোনো কারণে ওই সিস্টেমটা খুবই খারাপ হয়ে গেছে, এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, তো এখানেই বলছিলাম যে আপনারা বলে ম্যাডাম কয় বিট করে পাঠাবো, তো সিস্টেম এটা আইডেন্টিফাই করে যে আমরা এখন এই যে সিস্টেমটা আছে সেটাতে পাঠাতে গেলে কয় বিট পাঠালে এটা প্রপার ওয়েতে পৌঁছাবে, বিটেও কোনো চেঞ্জ হবে না। কিন্তু তারপরও ওই বিট সংখ্যাকে কমিয়ে দেওয়ার পরও যখন 1 বিটের জায়গায় 2 বিট 3 বিট চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা যখন আইডেন্টিফাই করা হয়, যখন 2 ডাইমেনশনাল প্যারিটি 3 ডাইমেনশনাল প্যারিটিতেও প্রবলেম চলে আসছে মাল্টিপল প্যাকেটে, তখন বলা হয় যে ওই লাইনটা আমি ইউজ করবো না। কারণ নেটওয়ার্ক দিয়ে যখন এটা পাস হয় সেটা কি ইটস নট নেসেসারি যে এটা একটা লাইন দিয়ে পাস হতে হবে, দেয়ার আর মাল্টিপল ওয়েজ অফ পাসিং। কিন্তু যেটা করা হয় নেটওয়ার্ক সবসময় চুজ করে হচ্ছে গিয়ে যেই লাইনটা দিয়ে শর্টেস্ট টাইমে আমার ডেটাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু শর্টেস্ট টাইমে যে লাইনটা সেই লাইনটার মধ্যে যদি এরকম বিটের চেঞ্জের এররের ইস্যুগুলো মাল্টিপল টাইমস, লেটস সে যে আমার 2-3টা প্যাকেটে এরকম 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল প্যাকেটে ধরা পড়ে গেল, তখন নেটওয়ার্ক কি করে ওই লাইনটাকে ডিসকার্ড করে দেয় যে ওই লাইনের মধ্যে প্রবলেম আছে, ওটা কেউ হয়তো ফিক্স করবে বা কিছু একটা হয়েছে, ওটা বাদ দিয়ে দেই, আমি অন্য লঙ্গার রুট ইউজ করি। কারণ কস্টটা আসলে মানে এগুলো দরকার নাই, এই ইনফরমেশন গুলো ইজ নট নেসেসারি, বাট আই এম জাস্ট সেইং ইট। লঙ্গার রুট is only accepted when the shorter route has a error, মানে error prone line, যেটার মধ্যে বিট চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা মাল্টিপল টাইম প্যাকেট ড্রপ হয়ে যাচ্ছে, এই প্যাকেট যেতে যেতে হারিয়েই গেল, রিসিভার এন্ডে 1 2 3 5 নাম্বার প্যাকেট পৌঁছালো কিন্তু 4 নাম্বার প্যাকেট 4 নাম্বার প্যাকেট পৌঁছালো না, 6 নাম্বার প্যাকেট পৌঁছালো না,
এরকম যদি প্রবলেম কোনো লাইন দিয়ে হয় তখন সেই লাইনটাকে করে নেটওয়ার্ক ড্রপ করে ফেলে, ড্রপ করে লঙ্গার রুট নেয়, কারণ হচ্ছে গিয়ে মাল্টিপল টাইম সেন্ড করতে যে কস্টটা হয় তার থেকে লঙ্গার রুটের কস্টটা কম হবে। তো যেটা বললাম যে এগুলো দরকার না, এগুলো ইম্পর্টেন্ট না, বাট জাস্ট যেহেতু প্যারিটি বিট নিয়ে কথা বলছিলাম, এরর কারেকশনের কথা বলছিলাম তাই বললাম। মিস লঙ্গার হচ্ছে কি কম হবে বললেন? লঙ্গার রুটের কথা যদি একটা মিস স্লাইডটা একটু হালকা উপরে উঠাবেন। স্লাইড হালকা উপরে উঠাবো। আর মিস কি বলছিলেন? হ্যাঁ মিস ঠিক আছে। কি বলছিলাম যেন? ওই যে লঙ্গার রুটস হলে কি কম হবে বা কি বেশি হবে? আপনাকে যদি একটা প্যাকেট মাল্টিপল টাইম পাঠাতে হয় সেটার যে কস্ট হয়, আর আপনি যদি লং রুট নিয়ে যান সেটার যে কস্ট হয়, লং রুটের কস্টটা কম হয়। ইউজুয়ালি কি হয়, শর্ট রুটের কস্ট সবচেয়ে কম হয়, কিন্তু শর্ট রুট দিয়ে যেতে গিয়ে যদি আমার বারবার প্যাকেট ড্রপ করে অথবা প্যাকেটে বিট চেঞ্জ হয়ে যায়, প্যারিটি মানে এরো ডিটেক্টেড হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, শর্ট রুটের কস্ট বেড়ে যাচ্ছে, কারণ একই প্যাকেট আপনাকে বারবার করে বাড়াতে হচ্ছে। তো ওইটা থেকে তো লং রুট নিয়ে পৌঁছানোটাও বেটার, রাইট? These you will learn this more in computer networks and data communication networks. Okay. I think 438 course এটা। কত কোর্স নাম্বারটা? মিস আরেকবার। CSE 438 কোর্সে হচ্ছে লাগে ডেটা প্যারিটি বিট আর ডেটা এগুলো নিয়ে পড়বেন আর কি, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক যে কোর্সটা। ওকে মিস। আচ্ছা, আমি ট্র্যাক হারিয়েছি না, তো এরর ডিটেকশন বুঝেছি। এখান থেকে কি কি হচ্ছে আচ্ছা সরি, শুধু অড প্যারিটির কথা বললাম। ইভেন প্যারিটি হলে কি হবে, সেম ডেটা বিটস এখন এটা সিস্টেম ডিসাইড করে যে ও কি ইভেন প্যারিটি, দুটো মানে সেন্ডার রিসিভার এন্ডে ডিসাইড করা হয় যে ওটা ইভেন প্যারিটি নিয়ে কাজ করবে না অড প্যারিটি নিয়ে কাজ করবে। তো যদি অড এবং অবশ্যই দুটো একসাথে হয় না, ইদার ইভেন প্যারিটি ইউজ হবে অর অড প্যারিটি ইউজ হবে। তো আমরা অড প্যারিটি দেখলাম, ইভেন প্যারিটি বলি। ইভেন প্যারিটি তো বলছে যদি ইভেন প্যারিটি কি বলে, ইভেন প্যারিটি বলে যদি ইভেন সংখ্যক 1 হয় প্যারিটি বিট 0 হবে, যদি অড সংখ্যক 1 হয় প্যারিটি বিট 1 হবে। ইভেন হলে 0, অড হলে 1, অড হলে 1, অড হলে 1। তো তখন আর these won't be the parity bit, these will be the parity bit। ঠিক আছে? তো প্যারিটি বিটে কিভাবে প্যারিটি বিট জেনারেট হচ্ছে সেটা আপনারা দেখলেন, কিভাবে প্যারিটি বিট গিয়ে চেক করছে সেটা আপনারা দেখলেন। প্রসেসগুলো খেয়াল রাখেন যাতে করে আমরা যখন সার্কিট ইমপ্লিমেন্ট করব সেটা যেন আপনারা পারেন। আমি বলেও দিচ্ছি যে এরকম সার্কিট আসবে, বাট তখন হয়তো প্যারিটি বিট কি সেটা এক্সপ্লেন করা হবে না, কারণ সেটা এখন এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, উইথ দিস আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যায়। চ্যাপ্টার 1 এ এরপরে রেজিস্টার আর রেজিস্টার ট্রান্সফার আছে, যেগুলো আমরা চ্যাপ্টার 6 এ গিয়ে ইন ডিটেইলে পড়বো। তাই এখানে আর চ্যাপ্টার 1 এ রেজিস্টার পড়া আমরা পড়ছি না। আর আমরা এরপরে বেসিক গেটস বা লজিক গেটস আছে, লজিক গেটসের পড়াশোনা আমরা করে ফেলেছি। আপনাদের হোমওয়ার্কে চ্যাপ্টার 1 থেকে বাকি থাকে কি এটা চোখে লিখে দেই। হোমওয়ার্কে আমরা কি 1.23 পর্যন্ত করেছিলাম না? ইয়েস মিস। 1.24 পর্যন্ত করেছিলাম। 1.25 থাকবে, 1.26 থাকবে, এই দুটো করলেই হবে, আর কিছু লাগবে না। ম্যাম আজকে কি ল্যাব ক্লাস হবে? আজকে বলেন, আজকে ল্যাব ক্লাস হবে না হবে না? নো ম্যাম সরি, টিএসডি হওয়ার কথা, সরি। বাকিটা বলেন। মিস যতদূর জানি ল্যাব ক্লাস আজকে হবে। ম্যাম হবে ম্যাম। ল্যাব ইনস্ট্রাক্টর ভাই, এবং এটা আপনার আমাদের ক্লাসরুমের লিংকেই হবে। আর কি বলছি ল্যাব ক্লাস নিয়ে বলেন? ইনস্ট্রাক্টরের নাম জুমু আক্তার। হ্যাঁ, আর লজিক নিয়ে পড়াবে। ইনস্ট্রাক্টর অলরেডি ম্যাম ওদেরকে ইমেল করে দিয়েছে একটু আগে। মিস সাবমিট করার সময় নেম, আইডি, সেকশন এইসব লিখে দিতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা মিস, ইজ ইউজার সাইড দ্য সেন্ডার সাইড অর দ্য রিসিভার সাইড? কোনটা? যখন এই যে ডেটাগুলো পাঠাচ্ছি, ইউজার সাইড কোনটা, মানে সেন্ডার সাইড নাকি রিসিভার সাইড?
দুটাই ইউজার সাইড। ওকে ইউজার সাইড যেটা বা ইউজারের একটা ফাংশন ছিল কি সেন্ডার, আমি সেন্ড করছি, আর একটা ফাংশন ছিল রিসিভার, একজন রিসিভ করছে, বা আদার ওয়ে so অ্যারাউন্ড। does it like involve two different people on two different sides or two different computers? It doesn't, it's not necessarily that. আপনি আপনাকে ইমেল করতে পারেন না, তখন আপনি সেন্ডার, হ্যাঁ ওইটা হয়। বাট আপনি আপনাকে ইমেল করা, দ্যাট ডাজন্ট মিন যে আপনার কম্পিউটার থেকে কম্পিউটার যাচ্ছে, আপনার কম্পিউটার থেকে ফুল নেটওয়ার্কটা হয়ে সে কম্পিউটারে আবার ঢুকছে। ইটস নট দ্যাট যে ওকে আর কিছু করতে হচ্ছে না, ও কিন্তু সেম নেটওয়ার্কটা ইউজ করছে। গুগল যদি করেন, গুগলের সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার, এখানে লোকাল সার্ভার, দেন হচ্ছে লেগে আপনি জেমস সেম জিনিস। সেন্ডার রিসিভার আপনি হন আর অন্য কেউ হন, সেম কম্পিউটার হোক আর ডিফারেন্ট কম্পিউটার হোক, কম্পিউটার হোক আর ফোন হোক, ইটস জাস্ট প্রসেস দ্য সেম, মানে ইন্টারমিডিয়ারি নেটওয়ার্ক ইজ দ্য সেম। অলরাইট মিস। মিস রেকর্ডিংটা মিস আপনি মানে কুইজ কবে, নেক্সট উইকে না মিস? এর আগে একটু ট্রাই করেন মিস রেকর্ডিং গুলো দিতে। কুইজ নেক্সট উইকে না, কুইজ নেক্সট উইকে কি হবে, চ্যাপ্টার 2 শেষ করার পরে কুইজ হবে। ও আচ্ছা মিস, ঠিক আছে। ম্যাম হোমওয়ার্কের ডেডলাইনটা তো দেওয়া হয়নি, ডেডলাইন হোমওয়ার্ক কোনো ডেডলাইন, ঠিক আছে, হোমওয়ার্কের তো গ্রেডেড হোমওয়ার্ক না, হোমওয়ার্কের ডেডলাইন নেই, কিন্তু হোমওয়ার্কটা যদি আপনি না দেন তাহলে মানে আপনি যদি এখন সেমিস্টারের লাস্টে গিয়ে হোমওয়ার্কে কি লাভ হবে, কারণ মিডের পরে তো আর এই টপিকে করে মানে হয় না। For yourself you need to submit the homework and get it in return earlier. মিস তাহলে আমরা কি ক্লাসরুমে সাবমিট করব? আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েছি আপনাদের ক্লাস, হোমওয়ার্ক 1 চ্যাপ্টার 1 দিয়ে দিয়েছি, সেখানে সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন বলে দিয়েছি, সেটা আমি আবার লিখে দিব। ওকে, জুমার অলরেডি আপনাদের অ্যানাউন্স করে দিয়েছে। মিস কি আরম্ভ করে দিয়েছে? ল্যাব ক্লাসের প্রিপারেশনের একটা পোস্ট দিয়েছে। ওকে, ল্যাব ক্লাস তো 240 তে। আচ্ছা মিস আজকের জন্য তো ক্লাস শেষ, রাইট? আচ্ছা হ্যাঁ, আজকের জন্য ক্লাস শেষ। ওকে ফাইন। ম্যাম অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, আমি দিচ্ছি। আর হচ্ছে হলো আই হ্যাভ টু ফিক্স আ ফিউ আদার থিংস। ল্যাব অ্যাটেন্ড করবেন সবাই, ল্যাবে গ্রুপ করা দরকার আছে কিনা তা চিন্তা করবে। এখন আর ল্যাবে গ্রুপ করে কি লাভ? বা প্রজেক্ট ইন্ডিভিজুয়াল না, হ্যাঁ তাহলে কি গ্রুপ হওয়া দরকার আছে ল্যাবে? দরকার নেই, বাট ওই যে রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে হয়তো জুমান বলতে পারে যে আপনারা গ্রুপ করে নেন। ওকে ম্যাম। জুমান ডিসাইড করে ওর জন্য যেটা সুবিধা হয় সেটাই করবে। মিস আমাদের লেকচার মানে 1 থেকে 3 পর্যন্ত টিল নাও আপনার যে স্লাইড